6টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং 3:22 কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে হাসিমারা থেকে সড়ক পথে তিনি যান। কাল থেকে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল থেকে 5 দিনে 7 জেলায় কর্মসূচি। আগামীকাল থেকে একাধিক কর্মসূচি। কোচবিহারে রাজবংশীদের অনুষ্ঠানে যোগ দেবেন, শিলিগুড়িতে পাট্টা প্রদান অনুষ্ঠান রয়েছে, সেখানে যোগদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 দিনে 7 জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জে প্রশাসনিক সভা রয়েছে, এছাড়াও মুর্শিদাবাদ নদিয়াতেও যাবেন তিনি। বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মঙ্গলবার। এবং সামনেই লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে যদি দেখে নিই, বিজেপি 7টা আসন পায়, কংগ্রেস 1টা আসন পায়। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল 0। উত্তরবঙ্গের ফলাফল, মোট লোকসভা আসন 8, তার মধ্যে বিজেপি 7, কংগ্রেস 1। যদি 2021-এর বিধানসভা আসনের নিরিখে দেখি তাহলে বিজেপি 30টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে এবং তৃণমূল 23টা বিধানসভা আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এই যে 2019 এবং 2021-এর যে নিরিখ, সেই নিরিখে 2024-এর লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যে জায়গার ওপর দিয়ে তিনি এই মুহূর্তে যাচ্ছেন, কোচবিহার জেলা, কিছুক্ষণ আগে আলিপুরদুয়ার জেলা ছেড়ে তিনি বেরিয়েছেন। কোচবিহারের রাস্তার দুধারে যেভাবে ভিড় লক্ষ্য করতে পারা গিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী যে তারা কোচবিহারের মতো যে জায়গা, যেখানে শুরুতেই তুমি যেটা বলছিলে যে 2019-এর এখানের সমস্ত কটা উত্তরবঙ্গের যে লোকসভা আসনগুলো হাতছাড়া হয়েছিল, সেখানে সন্ধ্যাবেলাতেও মানুষের দাঁড়িয়ে থাকা এবং তিনিও তাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছেন, সেটা সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই ইঙ্গিতবাহী। এটা ঠিক যে 2019 এবং 2021-এ লক্ষ্য করতে পারা গিয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির লড়াই কার্যত হয়ে গিয়েছিল। 2024-এর যে লোকসভা নির্বাচন হতে চলেছে, যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে কংগ্রেসও এই লড়াইয়ে সামিল হতে চলেছে, ফলে ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের একাধিক নেতা, বিশেষ করে যারা পাহাড়ের যারা নেতা, তারা ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করেছেন। রায়গঞ্জের মতো জায়গাতে কংগ্রেস শিবিরের তরফ থেকে ইতিমধ্যে দীপা দাস মুন্সির নাম ভাসিয়ে দেওয়া হয়েছে। মালদা, যা দীর্ঘদিন পর্যন্ত কংগ্রেসের কার্যত গড় বলা হতো, সেই জায়গাতেও কংগ্রেসের তরফ থেকে প্রচার এবং সেখানে রাহুল গান্ধীরও যাওয়ার কথা রয়েছে। ফলে এই যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাতিয়ার কি করা হচ্ছে? এক হচ্ছে যে তারা, তুমি জানো যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা সামনেই রেখেছিল যে উন্নয়নমূলক পরিষেবা তারা যেটা দিতে পেরেছে, সেই পরিষেবাকে সামনে রেখে এগোবে, যেটা তারা 2021-এ তারা করেছিল। পরবর্তী সময় 2021-এর পরবর্তী সময় উপনির্বাচনের ক্ষেত্রেই উত্তরবঙ্গে একদিকে হচ্ছে দিনহাটা, অন্যদিকে হচ্ছে ধূপগুড়ি, দুটোই তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন জুগিয়েছে। তার কারণ দুটোই বিজেপির যে আসন ছিল সেখান থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে পেরেছে। ফলে অবশ্যই তার এই যে সফর লাগাতার যে লোকসভা কেন্দ্রগুলিকে ছুঁয়ে যাবেন, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, মালদার দুটো, প্রত্যেকটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেস যে বার্তা দেওয়ার চেষ্টা করবে, সেখানে হচ্ছে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলেও এই কর্মসূচি বা তার এই সফর অত্যন্ত রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, অন্তত তৃণমূলের প্রচার শুরু করার ক্ষেত্রে। বেশ, একদিকে উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে এবার স্কুল শিক্ষায় রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন রাজ্যের। রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন দিতে চলেছে রাজ্য। কোচবিহারে 120টি স্কুল এবং সহ রাজ্যের মোট 192টি স্কুলকে অনুমোদন দেওয়ার ভাবনা। রাজবংশী ভাষায় পড়ানোর অনুমোদন দিতে চলেছে রাজ্য। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে এই সিদ্ধান্ত রাজবংশী ভোটের মন জয় করতেই। দেখো, অবশ্যই উত্তরবঙ্গের রাজবংশী ভোট একটা ফ্যাক্টর, বিশেষত আর কিছুদিন বাদেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। তার আগেই এই রাজবংশী ভোট উত্তরবঙ্গে এবং তাকে ধরে রাখা শাসক দলের, তার জন্য মনে করা হচ্ছে এবারের যে কৌশল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, অন্তত বিশেষত নির্বাচনকে কেন্দ্র করে। তার কারণ আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে থাকবেন, কোচবিহারের রাসমেলার ময়দান থেকে
থেকে এই রাজবংশী ভাষায় স্কুল শিক্ষায় নিয়ে আসার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। আগামীকাল মোট 192টি স্কুলকে এই স্বীকৃতি দেওয়া হবে যারা রাজবংশী ভাষায় পড়াতে পারবেন। কোচবিহার জেলায় রয়েছে এর মধ্যে 120টি স্কুল, বাকি 72টি স্কুলের মধ্যে রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কয়েকটি স্কুল রয়েছে এই তালিকায়। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের রাসমেলা ময়দান এবং শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা করবেন। পাশাপাশি আগামীকাল থেকেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের অধীনে মূলত প্রাথমিক স্তরে রাজবংশী ভাষায় স্কুলে পঠন পাঠন শুরু হবে এবং যেটা সিদ্ধান্ত হয়েছে এখনো পর্যন্ত প্যারা টিচারদের নিয়োগ করা হচ্ছে এই রাজবংশী ভাষায় 192টি স্কুলে পড়ানোর জন্য। প্রায় 10 থেকে 12 হাজার ছাত্রছাত্রী রাজবংশী ভাষায় পড়তে পারবেন এই 192টি স্কুলকে স্বীকৃতি দেওয়ার দরুন। ইতিমধ্যেই সেই প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। তড়িঘড়ি কলকাতা থেকে স্কুল শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকদের নিয়ে আসা হয়েছে শিলিগুড়িতে, কারণ আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ভাষার স্কুলগুলি স্বীকৃতি সংক্রান্ত একটি ঘোষণা করবেন। তার জন্যই ইতিমধ্যে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে কার্যত বড় চমক এবার উত্তরবঙ্গে আগামীকাল, অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল, কারণ 192টি স্কুলকে রাজবংশী ভাষায় পড়ানোর স্বীকৃতি দেওয়া হচ্ছে আগামীকালই। বেশ, একদিকে যখন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন একই সময়ে উত্তরবঙ্গে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এবং যে ছবি আমরা দেখলাম জলপাইগুড়ি থেকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং শিলিগুড়িতে পৌঁছেছে সেই ছবি আমরা দেখলাম। উত্তরে ন্যায় যাত্রায় রাহুল গান্ধী, যেখানে প্রচুর মানুষ আসেন, কংগ্রেস কর্মী সমর্থকরা আসেন, এবং শিলিগুড়িতে রাহুল গান্ধী, জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে রাহুল গান্ধী। এবং আরো একটা ছবি আপনাদের দেখাবো যেখানে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সিপিএম এর পতাকা নিয়েও কর্মী সমর্থকরা তারা রাহুল গান্ধীর ন্যায় যাত্রায়, যে ছবি আপনারা দেখছেন শিলিগুড়ির ছবি। শিলিগুড়িতে রাহুল গান্ধী এবং শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, জলপাইগুড়ি থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। আর কি কি কর্মসূচি রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ বাংলায় রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা, জানবো। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, একদমই দেখো, রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা সেটা জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে এয়ারভিউ মোড়ের আগে গেছে, কিছুক্ষণ আগে শেষ হলো এবং সেখানে কিন্তু তিনি জনগণের উদ্দেশ্যে বার্তা দিলেন এবং তিনি স্পষ্ট করলেন যে বাংলায় আগামী দিনে দেশকে পথ দেখাবে, বাংলার দায়িত্ব নিয়ে দেশকে পথ দেখাতে হবে এবং বাংলায় যে ভালোবাসা তিনি পেয়েছেন এই ন্যায় যাত্রা এসে, সেটা কিন্তু ভোলার নয়। সেই ন্যায় যাত্রা আগামী দিনে আরো এগিয়ে যাবে, কিন্তু বাংলার মানুষকে দায়িত্ব নিতে বললেন, কারণ ইতিহাস বলছে বাংলার মানুষ যেভাবে দেশের, রাহুল গান্ধীর বক্তব্যের স্পষ্ট, যেভাবে স্বাধীনতা সংগ্রামের সমাজ থেকে যেভাবে বাংলার মানুষ দেশকে পথ দেখিয়েছে, ঠিক আগামী দিনেও দেশের যে বর্তমান পরিস্থিতি সেই দিকে তাকিয়ে আগামী দিনে রাহুল গান্ধী স্পষ্ট বার্তা যে বাংলার মানুষ সেখানে কিন্তু তারা পথ দেখাবে এবং সেটা তাদের দায়িত্ব অবশ্যই। অন্যদিকে মানুষের প্রচুর ভিড়, যেটা আমরা সবাই দেখতে পেয়েছি অবশ্যই, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সঙ্গে দেখাচ্ছিল যে সিপিআইএম এর 4-5 জন পতাকা নিয়ে ছিলেন এবং বেশ কিছু কর্মী সমর্থক তারাও কিন্তু এই শিলিগুড়িতে কিছুটা পথ রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং সব মিলিয়ে তিনি জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মানুষের যে ভিড় সেটা দিনের শেষে সবচেয়ে বেশি চোখে পড়ার মতো ছিল, এটা অবশ্যই বলা যায়। তবে রাহুল গান্ধী পুরো বার্তায় কোনো জোশ কিংবা রাজনৈতিক বক্তব্য কোথাও ছিল না, তবে বর্তমানে যে দুর্নীতি বা যে অভিযোগ কংগ্রেস বারংবার করে আছে বিজেপি সরকারের বিরুদ্ধে ন্যায় যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে ছবি আপনারা দেখছি যে বিকেলে শিলিগুড়িতে রাহুলের ন্যায় যাত্রা, দুপুরে জলপাইগুড়িতে রাহুল ন্যায় যাত্রা করেন। মমতার সঙ্গে সমঝোতার হাত, মমতার সঙ্গে সমঝোতার হাত, এবং এ রাজ্যে ইন্ডিয়া জোটে না হলেও আপত্তি নেই, এমনই মন্তব্য করেছেন জয়রাম রমেশ। জাতীয় স্তরে ইন্ডিয়ার সাফল্য কংগ্রেসের। इंडिया गठबंधन राष्ट्रीय गठबंधन है, लोकसभा चुनाव के लिए है। राज्यों में मतभेद होते हैं, कंपटीशन होता है, हम लोग एक दूसरे के साथ लड़ते हैं। केरला में हम वामपंथियों के खिलाफ लड़ते हैं, पर राष्ट्रीय स्तर पर हम एक हैं। मेरी व्यक्तिगत राय कुछ भी हो सकती है, पर पार्टी की क्या राय है? पार्टी की ये राय है कि इंडिया गठबंधन को हम मजबूत बनाएंगे। আর এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানান জয়রাম রমেশ।
हम दीदी का बहुत सम्मान करते हैं, बहुत आदर करते हैं, हम उनसे प्रेरणा लेते हैं, पर वो मुख्यमंत्री है, उनके पास समय होगा या नहीं मैं कैसे कह सकता हूँ। अगर उनके पास समय है, मैं समझता हूँ अगर 5-10 मिनट के लिए आ जाए अच्छा होगा। বাঁকুড়া সোনামুখীর দিকে নজর রাখবো, কারণ বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। সোনামুখীতে আত্মঘাতী বিজেপি নেত্রী, পদের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ জেলা সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে, দেবব্রতর কাছে যাব। দেবব্রত, ঠিক কি হয়েছিল, কি অভিযোগ? একেবারে দেখো, মৃত বিজেপি নেত্রীর পরিবারের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে, বিগত যে পৌরসভা নির্বাচন, এই পৌরসভা নির্বাচনে সোনামুখী পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন ওই বিজেপি নেত্রী। ঠিক তখনই ওই ওয়ার্ডেই পর্যবেক্ষকের দায়িত্ব ছিল বিজেপি নেতা তরুণ সামন্তের, অর্থাৎ বর্তমান যিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক পদে রয়েছেন। সেখানে বিজেপি নেত্রী হেরে গেলেও পরে তাকে বলা হয় যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী করা হবে। এই পদের লোভ দেখিয়ে তাকে বারংবার বিষ্ণুপুরে নিয়ে আসা হয় এবং বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে আসার নাম করে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। তারপরে কিন্তু ওই বিজেপি নেত্রী থানায় অভিযোগ করেছিল, তারপরেও কিছু হয়নি। যেমনটাই তারপরে বেশ কিছুদিন মানসিক অবসাদে ভোগে। এমনকি যেমনটা আরও অভিযোগ করা হচ্ছে যে ওই বিজেপি নেতা, যে বিজেপি নেত্রী মারা গেছে, তার কিছু অশ্লীল ছবি তারা মোবাইলে পোস্ট তুলে রাখে, সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেখায়। দীর্ঘদিন ধরে ভয় দেখানো, দেবব্রত সঙ্গে থাকো, পদের লোভ দেখে ধর্ষণ করেছেন, তারপরেও সবসময় ভয় দেখানোর অভিযোগ নিহত বিজেপি নেত্রীর স্বামীর। অন্যদিকে ফাঁসির দাবি নিহতের শাশুড়ির। আমার বউ 12 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিল। আমাদের যে 12 নম্বর ওয়ার্ডের যে দাঁড়িয়েছিল তার ইনচার্জের দায়িত্ব নয় তরুণ সামন্ত। তখন থেকে তার খুব মতলব ছিল, সে তাকে একটা পদের লোভ দেখিয়ে তাকে বিষ্ণুপুর নিয়ে যায়, তারপর তাকে ধর্ষণ করে এবং নিজে জবানবন্দিও দিয়ে গেছে। সে নিজে বলেছিল যে আমার টাকা বল আছে, আমার কেউ কিছু করতে পারবে না, যে ছবিটা ভাইরাল করে দেবো, যে আমার কাছে সব কিছু ডকুমেন্ট আছে, কেরিয়ার নষ্ট করে দেবো, তোমাকে একদম শেষ করে দেবো, এরকম ধরনের ভয়, সবসময় ভয় দেখাতো। তরুণ সামন্ত কোন দল করে? ও করে বিজেপি করে। আপনার বৌমা? আমার বৌমা বিজেপি করতো, ওকে ধর্ষণ করতো। আমি চাইছি যে ওর ফাঁসি হোক, ওর ফাঁসি ছাড়া ওর কোনো উপায় নেই, সত্যিই ফাঁসি হোক। আমার যখন বৌমা মারা গেছে ওর ফাঁসি আমরা চাচ্ছি। জেলা সম্পাদক তরুণ সামন্তের বিরুদ্ধে অভিযোগ। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, এই তরুণ সামন্ত এখন কোথায়, তদন্তেই বা কি অগ্রগতি? একেবারেই দেখো, এই তরুণ কুমার সামন্ত কিন্তু এখন ফেরার রয়েছেন, কারণ পুলিশ ইতিমধ্যেই তাকে খোঁজ চালিয়েছে। আমরাও বারংবার তাকে ফোন করেছি কিন্তু ফোনে পাইনি, তিনি বাড়িতে নেই। এই ঘটনার পর থেকেই কিন্তু তিনি গা ঢাকা দিয়েছেন, তিনি এলাকা ছেড়েছেন। কিন্তু পুলিশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানাচ্ছেন যে তরুণ কুমার সামন্তকে এখনো পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তমশ্রী। বেশ দেবব্রত, দেখুন, অভিযোগ তো যদি তদন্ত হোক, আমরাও চাই যে তদন্ত হয়ে দোষী নিশ্চয়ই, যে নির্দোষী সাব্যস্ত হয় তাহলে তার সাজা হোক, কিন্তু তদন্তের পূর্বে এই নিয়ে তো কথা বলা মুশকিল। তরুণবাবু কেমন ছিলেন? দলের ভালো কর্মী, ভালো সংগঠক, এটুকুই আমরা জানি। এবার অভিযোগ যদি উঠেছে, অভিযোগে সারবত্তা থাকে, সে যেই হোক আর কি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, শাস্তি পাক, এটা আমরা চাই। অভিযুক্তকে পাকড়াওয়ের চেষ্টা চলছে জানালেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি। অভিযোগটা থানা পেয়েছে, যে মহিলা আছে সে মহিলার হাজবেন্ড যে আছে ও একটা অভিযোগ দিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর করা হয়েছে থানায়, সেকশন 306 আইপিসিতে সেটা রেজিস্টার হয়েছে। তারপর থেকে তদন্ত চালু হয়েছে। অভিযোগ যার বিরুদ্ধে হয়েছে সে অ্যাকিউজডকে ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু ও এখন এলাকায় থেকে বাইরে আছে, তো সেটা চেষ্টা চলছে। সংসদের তহবিলে নেতার বাড়ির সামনের রাস্তা, সংসদ তহবিল থেকে টাকা দিয়েছেন দিলীপ ঘোষ, সেই টাকায় এগরায় বিজেপি মন্ডল সভাপতির বাড়ির সামনে ঢালাই রাস্তা। অভিযোগ এলাকার অনেক রাস্তাই খারাপ, কিন্তু সেসব জায়গায় কাজ হয়নি, রাস্তা হয়েছে শুধু বিজেপি নেতার বাড়ির সামনে। আর এ নিয়ে বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে।
পূর্ব মেদিনীপুরের এগরা ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত। এই এলাকারই মহানগরের বাসিন্দা দেবকুমার পণ্ডা। তিনি বিজেপির মণ্ডল সভাপতি। এই বিজেপি নেতার বাড়ির সামনে তৈরি হয়েছে ঢালাই রাস্তা। টাকা বরাদ্দ করেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাস্তার সামনে বসানো হয়েছে ফলক, তাতে লেখা সাংসদ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে ৩ লক্ষ টাকা। এ নিয়েই এগরায় রাজনীতির হাওয়া গরম। আমার ব্যক্তিগত রাস্তা নয়, সেটা পাড়ার রাস্তা। ঢালাই রাস্তা বা শুরু হয়, সেটা হয় শেষ প্রান্ত থেকে হয় অথবা শুরু থেকে হয়। আমার যে পাড়াটা আমাদের মহানগর গ্রামের একদম শেষ প্রান্তে, আমার বাড়িটা হচ্ছে ওই গ্রামের একদম শেষ প্রান্তে। ৬টা-৭টা পরিবার আছে, তাহলে শেষ প্রান্ত থেকে রাস্তাটার কাজ শুরু হয়েছে। তাতে বিধায়ক সাহেবের সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। বিজেপি নেতার বাড়ির সামনে ঢালাই রাস্তা, অথচ নেতার বাড়ির থেকে ২০০ মিটারের মধ্যেই রাস্তা বেহাল। এ রাস্তায় পিচই পড়েনি, পুরোটাই মোড়ামের, খানা খন্দে ভরা। প্রতিদিন যাতায়াত করতে হয় ঝুঁকি নিয়ে। স্থানীয়দের প্রশ্ন, বিজেপি নেতা বলেই কি তার বাড়ির সামনে রাস্তা হয়ে গেল? আমাদের এখানে অনেক খারাপ রাস্তা পড়ে আছে, কিন্তু নেতারা সব রাস্তা করে নিচ্ছে। তিনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কোথায় দেবেন, আর তারা সব সময় স্বজন পোষণ করে, এটা আমরা জানি। সুতরাং তার দলের নেতা তাকে বলে তার বাড়ির রাস্তা বানিয়ে নিয়েছেন। দিলীপ ঘোষ যেখানে যেখানে রাস্তা দিয়েছেন আপনি দেখবেন সেটা তার কোনো কর্মী বা নেতার বাড়ি যাওয়ার রাস্তা বানিয়েছেন। সংসদ তহবিল থেকে প্রচুর জায়গায় আমি টাকা দিয়েছি, সেই টাকা বিডিওরা আটকে রেখেছেন, কাজ করছেন না। না তো যেখানে আমার কর্মীরা থাকে সেখানে রাস্তা করবো না? টিএমসি তো অন্য পার্টির লোকের জল পর্যন্ত দেয় না, বিদ্যুৎ দেয় না, ড্রেন দেয় না, রাস্তা দেয় না। আমরা সবার জন্য করি, তো যে পাড়ায় আমার কর্মী থাকবে সেখানেও রাস্তা করবো, কেন করবো না? পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। পূর্ব রেলের শিয়ালদা শাখায় আরও একটি মাতৃভূমি লোকাল। হ্যাঁ, মহিলাদের জন্য সুখবর, যারা প্রতিদিন যাতায়াত করেন। পূর্ব রেলের শিয়ালদা শাখায় আরও একটি মাতৃভূমি লোকাল। রানাঘাট শিয়ালদা মাতৃভূমির উদ্বোধন। 12 কোচের নতুন মাতৃভূমি লোকালে 2টি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। রবিবার বাদে বাকি সব দিন চলবে এই ট্রেন। अब ये 9 से बढ़ा के हम लोग ने 12 कोच कर दिए है। जनरल कंपार्टमेंट में जो ट्रैवल करते हैं उनकी फैसिलिटी में कोई कमी नहीं, उनकी सीटिंग कैपेसिटी में कोई कमी नहीं हुई है। 2 कोचेस को कन्वर्ट कर दिया है फर्स्ट क्लास में। चेयर देख रहे हैं, ये सब कुशन्ड है। नीचे फ्लोर पे मैट लगा हुआ है। इसके अलावा जो है मोबाइल चार्जिंग पॉइंट्स हैं, सीसीटीवी लगा हुआ है, टॉक बैक सिस्टम है। किसी को कोई प्रॉब्लम है, किसी लेडी को प्रेस करके बटन अपनी परेशानी बता सकती हैं। मोटरमैन के संग कनेक्टिविटी है। कितना फेयर हो सकता है? मैंने आपको बताया 3 to 4 टाइम्स है स्नैप के हिसाब से, और अगर मंथली सीजनल टिकट लेंगे तो कम पड़ेगा। জেলা থেকে সরাসরিতে সবশেষে আপনাদের দেখাবো গাছ খুনে গ্রেফতার গাছ। ঠিকই শুনছেন, 100 বছরের সাজা, শিকল দিয়ে বাঁধা হয়েছে দোষী গাছকে। দেখুন, শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে গাছ, কারণ এই গাছটিকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ, সে খুন করেছে। গাছ হয়ে অন্য একটা গাছকে খুন করেছে, অন্য গাছকে খুন করে নিজে বেড়ে উঠেছে, তাই গ্রেপ্তার। এই গাছ গ্রেপ্তারের ঘটনা জলপাইগুড়ির বানারহাটের এক পর্যটন কেন্দ্রে। চাপা ফুল গাছ হত্যার অপরাধে গ্রেপ্তার পাকুড় গাছ। দেখা যাচ্ছে যে একটি গাছকে লোহার শিকল বেড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার অপরাধ একটি মাত্র, সে অন্য গাছকে মেরে সে বড় হয়েছে। শনিবার এই গাছটিকে গ্রেপ্তার করা হয় 100 বছরের জন্য। মুক্তি মিলবে 2124 সালের 26শে জানুয়ারি। ওই গাছটার জায়গায় অন্য একটি গাছকে আমরা লাগিয়েছিলাম। সেই গাছটাকে এই গাছটা যখন বিকশিত হয়, ওই গাছটাকে হত্যা করে বিকশিত হয়েছে। এবার মানুষ যদি মানুষকে মারে তাহলে তার সাজা হয়, তো গাছ যদি গাছকে মারে তার কি সাজা হবে? সেখান থেকেই মাথায় এলো এটাকে যদি অ্যারেস্ট করা যায়, এবং অ্যারেস্ট করে 100 বছরের জন্য আমরা অ্যারেস্ট করেছি, গ্রেপ্তার করেছি। একটা প্রকৃতির এটা সৃষ্টি যে অপরকে মেরে আর অপর একটা জীবিত, যে কোনো জিনিস জীবিত থাকে। কারণ আমরা একটা গাছ মেরে মারার পরে সে কোনো গাছকে সেখানে জীবিত হয়, সেখানে তাকে অ্যারেস্ট করা হয়, সে ব্যাপারটা একটু আমরা পরিবেশ কী ধরনের দেখছি সেটা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না।
গাছের গ্রেপ্তারি বোঝাতে শিকল দিয়ে গাছটিকে বেঁধে রাখা হয়েছে। এই গ্রেপ্তার হওয়া গাছ দেখতে এখন পর্যটকদের ভিড়। না না, এরকম কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার আসলাম। এখানে দেখলাম একটা গাছকে আবার শিকল দিয়ে কেন বাঁধা আছে, তার জন্য ছবিটা তুললাম। গাছ গ্রেপ্তারের ঘটনা অভিনব, তবে প্রথম নয়। পাকিস্তানের পেশোয়ারে ১২৫ বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার হয়ে আছে বট গাছ। ১৮৯৮ সালে পেশোয়ারের সেনা ছাউনিতে বট গাছটিকে গ্রেপ্তার করেন ব্রিটিশ অফিসার জেমস কুইড। তখন থেকে গাছটি শিকল দিয়ে বাঁধা। বোর্ডে লেখা, আমি গ্রেপ্তার হয়ে রয়েছি। বানারহাটেও গ্রেপ্তার গাছ, ১০০ বছরের জন্য গ্রেপ্তার। বানারহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।